ভারতে এসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি গ্রেফতার হবেন? এই শিরোনামটি আসলে ক্লিকবেট হয়ে গেছে। মানে লোকজনের মনোযোগ আকর্ষণ করার জন্য হয়েছে। আসলে বাস্তবতা এর ধারে কাছে নয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। আপনারা জানেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে ভারতে রয়েছেন এবং ভারতে তিনি একটা দারুণ উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে রিসিভ করেছেন। ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে ব্যক্তিগতভাবে মিস্টার পুতিনকে দাওয়াত দিয়ে খাইয়েছেন রাতের বেলা নৈশভোজ। মানে তিনি রাষ্ট্রের টাকা দিয়ে নয়, ব্যক্তিগত সম্পর্কের একটা দারুণ বিষয় তুলে ধরেছেন। তাহলে এখানে কেন প্রশ্ন ওঠে যে ভারত কি মিস্টার পুতিনকে গ্রেফতার করতে পারে? মিস্টার পুতিন লক্ষ্য করে দেখবেন যে খুব বেশি দেশের বাইরে তিনি যান না। এই তো তিনি আলাস্কাতে গেলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। তিনি চীনে গেলেন, চীনের এই যে বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে যে অনুষ্ঠান হয়েছে, তারা ব্যাপক তাদের রণসম্ভার প্রদর্শন করেছে। সেই অনুষ্ঠানে মিস্টার পুতিন যোগদান করেছিলেন। এখন রাশিয়ার সঙ্গে ভারতের এই যে সম্পর্ক, তার ২৩তম বার্ষিকী উদযাপন উপলক্ষে পুতিন ভারতে এখন আসছেন। সুতরাং মিস্টার পুতিনকে অতিথি করে ভারত দাওয়াত দিয়ে নিয়ে এসেছে। সুতরাং এখানে মিস্টার পুতিনকে ভারতের আসলে গ্রেফতার করার কিছু নেই। কিন্তু মিস্টার পুতিনের এই যে বিদেশ সফর একটা গ্রেফতার আতঙ্কে কমেছে বলে বিশ্লেষকরা বলেন। এই গ্রেফতারি পরোয়ানাটা জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, সংক্ষেপে একে বলে আইসিসি। এটা কিন্তু আবার ক্রিকেট কন্ট্রোল বোর্ড নয়, কিন্তু এটি একটি আন্তর্জাতিক আদালত, যে আদালতে মিস্টার পুতিনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তোলা হয়েছে। সেই অভিযোগের বিষয়টি তৈরি হয়েছে ইউক্রেনের কিছু শিশুকে অপহরণ করে নিয়ে আসার বিষয়ে। এবং এই যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এটি রোম স্ট্যাটিউটের মাধ্যমে তৈরি হয়েছে এবং এই স্ট্যাটিউটে ১০০রও বেশি দেশ স্বাক্ষর করেছে এবং সেগুলো রেটিফাই করেছে। যে দেশগুলো এই আইনটিকে মানে রোম স্ট্যাটিউটকে রেটিফাই করেছে, সেই সব দেশে যদি মিস্টার পুতিন ভ্রমণ করতে যান, তাহলে সেই দেশগুলো মিস্টার পুতিনকে অ্যারেস্ট করার জন্য বাধ্য। এখন ভারত হলো এই হিসাব থেকে বাইরে, কারণ ভারত রোম স্ট্যাটিউটে স্বাক্ষর করেনি, অনুস্বাক্ষর করার তো প্রশ্নই ওঠে না। আরো কয়েকটি দেশ আছে বিশ্বে যারা এই আইসিসির সদস্যভুক্ত নয়, এই যেমন ধরুন যুক্তরাষ্ট্র, এই যেমন ধরুন চীন, এরকম বেশ কয়েকটি দেশ রয়েছে। ইসরায়েলও এর মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে মানে আইসিসির সম্পর্কটা, রসায়নটা একটু অন্যরকম। যখন ভ্লাদিমির পুতিনের ওপরে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল, তখন জো বাইডেন ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট, তখন যুক্তরাষ্ট্র খুব খুশি হয়েছিল। আবার ধরুন মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহুর বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এই আদালতটি, তখন আবার যুক্তরাষ্ট্র চটে গেছে। এমনকি এই আদালতের বিচারকদের উপরে নিষেধাজ্ঞাও জারি করেছে যুক্তরাষ্ট্র। তাহলে যে আলোচনা করছিলাম সেটি হলো যে মিস্টার পুতিনের আসলে ভারতে এসে গ্রেফতার হওয়ার কিছু নেই, বরং ভারতে তিনি উষ্ণ সম্বর্ধনা পাচ্ছেন এবং ভারত বিদেশি অতিথিদের ক্ষেত্রে এমনভাবে আতিথেয়তার প্রোগ্রামগুলো ডিজাইন করে যে তারা বিদেশি অতিথিদেরকে আসলে আবেগী করে তোলে এবং তার ইমোশনের উপরে বেস করে তারা এই প্রোগ্রামটাকে সাজায়। ফলে এখানে এসে অতিথিরা ব্যাপকভাবে সম্মানিত বোধ করেন এবং দ্বিপাক্ষিক আলাপ আলোচনার মধ্যে ভারত এই ডিপ্লোমেসিটা করে থাকে সবসময়। আপনারা এটি খেয়াল করে দেখবেন। এখন মিস্টার পুতিনের সঙ্গে কি আলোচনা হতে পারে? মূল আলোচনাটা শুক্রবার অনুষ্ঠিত হবে, অর্থাৎ শুক্রবারেই এই বিষয়গুলো ক্লিয়ার হবে যে ভারত কি পাচ্ছে রাশিয়ার কাছ থেকে এবং রাশিয়াকে ভারত কি দিচ্ছে। এ বিষয় যে কালকেই ঠিক হবে তা নয়, কালকে হলো এগুলো প্রকাশ হবে। এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার জয়শঙ্কর, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিস্টার অজিত দোভাল, তারা দফায় দফায় রাশিয়াতে সফর করেছেন এবং তারা আলাপ আলোচনা করেছেন। আমরা মোটামুটিভাবে কূটনৈতিক ল্যাঙ্গুয়েজে যে বিষয়গুলো এখনো পর্যন্ত জানতে পেরেছি সেগুলো হলো যে স্বাস্থ্য বিষয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হবে, বাণিজ্য বিষয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হবে, ইত্যাদি ইত্যাদি। আবার ধরুন রাশিয়ার একটা টেলিভিশন নেটওয়ার্ক আছে, তার নাম হলো আরটি। অনেক সময় আমি আরটি থেকে কিছু সংবাদ জেনে আপনাদের কাছে সেগুলো বিশ্লেষণ করে উপস্থাপন করি। আরটি ইন্ডিয়ার সম্প্রচার ভারতে চালু হবে, যেটি নরেন্দ্র মোদী এবং মিস্টার পুতিন উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এখন তাহলে
এই যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, এর আওতার ভিতরে বেশ কিছু বিষয় আলোচনায় চলে আসতে পারে। তার মধ্যে একটি হলো প্রতিরক্ষা। প্রতিরক্ষার জন্যে রাশিয়ার উপরে ভারতের যে নির্ভরশীলতা বা সম্পর্ক, সেটি ঐতিহাসিক, দীর্ঘদিনের। এমনকি বলা হয়ে থাকে যে ভারতের যেই সমর সম্ভার রয়েছে তার ৮০ ভাগের মতো বা এর কাছাকাছি রাশিয়া থেকেই আনা। এবং অনেকদিন ধরেই রাশিয়া থেকে এই সমরাস্ত্রগুলো ভারত এনেছে। সাম্প্রতিক সময়গুলোতে অবশ্য ভারত সমরাস্ত্রের জন্য ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এইসব দেশগুলোর দিকে ঝুঁকেছে এবং এইসব দেশ থেকে তারা অনেক কিছু ক্রয় করেছে। কিন্তু তারপরেও দুটো সামরিক সরঞ্জাম এখন কেনার জন্যে ভারতের তরফ থেকে আগ্রহ আছে। তার একটি হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা SU-400 এবং আরেকটি হলো রাশিয়ার অত্যাধুনিক বিমান। এই দুটো বিষয়ে এখন ভারত পেতে চায় এবং এই নিয়ে এই বৈঠকে একটা কিছু হতে পারে, সমঝোতা বা কোনো কিছু, সেটি আমরা দেখব যে কি হয় এবং হওয়ার পর এই বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে। কিন্তু বিশ্বের চোখে সবচেয়ে বেশি যে বিষয়টি মনোযোগ এখন আছে সেটি হলো যে রাশিয়ার তেল। কারণ ভারত এই ২০২২ সালের পরে যখন রাশিয়া ডিসকাউন্ট দিয়ে তেল বিক্রি করা শুরু করে, তখন ভারত এমনভাবে তেল ক্রয় করা শুরু করে যে ২০২৫ সালে এসে এর পরিমাণ ভারতের মোট বছরের তেল যত পরিমাণে ক্রয় করে তার 35 থেকে 40% পর্যন্ত ক্রয়ের একটা রেকর্ড গড়ে তুলেছিল ভারত। ভারত রাশিয়ার একটা বড় মাপের ক্রেতা, সেটা আপনার চীনের পরেই। তেল ক্রয় করার কারণে যুক্তরাষ্ট্র ভারতের উপরে 25% এক্সট্রা ট্যারিফ আরোপ করেছে। অর্থাৎ ভারতের কিছু কিছু পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে যেতে হলে 50% শুল্ক দিতে হয়। 25% শুল্ক এমনিতেই বাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প তার শুল্ক যুদ্ধের আওতায়, এবং আরো 25% তিনি আরোপ করেছেন রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করার কারণে। এখন ধরুন রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করা কিছুটা কমেছে ভারতের। ভারত প্রকাশ্যে বলেছে যে তাদের বিদেশ নীতি তাদের তেল ক্রয় করার উপরে নির্ভর করে না। অর্থাৎ তেল তারা ক্রয় করে যে কোম্পানিগুলো রিফাইনারি রয়েছে তারা করে। তারা মান দেখে, দাম দেখে, নানান বিষয় বিচার বিবেচনা করে তারা তেল ক্রয় করে। কিন্তু এখানে রাশিয়ারও তেল বিক্রির বিষয় রয়েছে এবং ভারতেরও জ্বালানি নিরাপত্তার বিষয় রয়েছে। সুতরাং আমরা ধরে নিতে পারি যে এই বিষয়টি নিয়ে একটা আলাপ আলোচনা হবে। সুতরাং আমাদের কৌতূহলী চোখ থাকবে যে নরেন্দ্র মোদী এবং মিস্টার পুতিনের সঙ্গে এই তেল বিক্রি বা তেল বিষয়ে কি আলাপ আলোচনা হলো। আরেকটি বিষয় এখানে প্রণিধানযোগ্য, সেটি হলো যে মিস্টার পুতিন এই যে ভারত সফর করছেন তার আগে তিনি যুক্তরাষ্ট্রের যে শান্তি প্রস্তাব রয়েছে সে শান্তি প্রস্তাবটা অস্পষ্ট করে তুলেছেন। অর্থাৎ শান্তি প্রস্তাবের কিছু বিষয় তিনি গ্রহণ করেছেন, কিছু বিষয় তিনি গ্রহণ করেননি। রাশিয়ার তরফ থেকে এর একটা ব্যাখ্যা দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রি পেসকভ। তিনি বলেছেন যে নেগোসিয়েশনের ক্ষেত্রে এটা স্বাভাবিক যে কিছু কিছু শর্ত গ্রহণ করা হবে, কিছু কিছু শর্ত গ্রহণ করা হবে না। ফলে যখন যে শর্ত গ্রহণ করা হচ্ছে না সেগুলো নিয়ে ফার্দার আরো আলোচনার একটা সুযোগ তৈরি হয়। কিন্তু এর মোটা দাগে যে ইম্প্যাক্ট, যা ব্যাখ্যা আমরা দিতে পারি সেটি হলো যে আসলে শান্তি পরিকল্পনাটি একটা ধোঁয়াশার মধ্যে চলে গেছে। এই পরিস্থিতিতে এসে মিস্টার পুতিন কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য কোনো প্রস্তাব তুলবেন বা কোনো রকম উদ্যোগ নেবেন, বা এই বিষয়ে কি দুই নেতার ভিতরে কোনো রকম আলাপ আলোচনা হবে, সেটি দেখার জন্য আমাদের একটা কৌতূহলী চোখ থাকবে। সুপ্রিয় দর্শক, আমি আলোচনা এখানে শেষ করছি, কারণ উৎসবমুখর পরিবেশে ভ্লাদিমির পুতিন ভারতে এখন সময় কাটাচ্ছেন এবং কালকে তিনি বৈঠক করবেন। নরেন্দ্র মোদীর সঙ্গে মিস্টার পুতিনের বৈঠকে কি হলো এ বিষয়ে একটা ব্যাখ্যা অবশ্যই আমি করব আপনাদেরকে। সেই ব্যাখ্যা আবার আপনারা দেখতে আসবেন, এজন্য আমি আগাম আমন্ত্রণ দিয়ে রাখলাম। আর যে আলোচনা দিয়ে শুরু করেছিলাম যে আইসিসির গ্রেফতারি পরোয়ানার কারণে মিস্টার পুতিন অনেক দেশ সফর করা থেকে নিজেকে বিরত রেখেছেন, অনেকগুলো আন্তর্জাতিক কনফারেন্সে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টি আসলে ভিন্ন। বিশেষ করে নরেন্দ্র মোদী পুতিনের সঙ্গে এক গাড়িতে চলাফেরা করে বন্ধুত্বের যেই ডেমনস্ট্রেশন দিচ্ছেন, বিশ্ববাসীকে বন্ধুত্ব যেভাবে তিনি তুলে ধরছেন সবার সামনে, তাতে করে আহ, গ্রেফতারের হাতকড়া পুতিনের হাতে অবশ্যই ভারত পরাবে না। কিন্তু পুতিনের হৃদয় জয় করার জন্যে একটা হৃদয় কড়াই বলি আমরা, সেটি ভারত পরিয়ে দেওয়ার চেষ্টা করবে। ভারত রাশিয়া সম্পর্কের আরো ডেভেলপমেন্ট করার জন্য এটুকু বলা যায়। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনারা কমেন্ট করুন, লাইক দিন। ভালো থাকুন সবাই। ধন্যবাদ।